পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন। এমন সময় বাইরের থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন, পটল আছো নাকি হে? আগে হ্যাঁ, দাঁড়ান আসছি। নিশিকান্ত ঘোষ মশাই নেপাল ভট্টাচার্যি লেনে পটলবাবুর তিনখানি বাড়ির পরেই থাকেন। বেশ আমোদে লোক। পটলবাবু থলে নিয়ে বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার সকাল সকাল? শোনো, তুমি ফিরছো কতক্ষণে? এই ঘন্টাখানেক। কেন? তারপর আর বেরোনোর ব্যাপার নেই তো? আজ তো ট্যাগোরস বার্থডে। আমার ছোট শালার সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো। সে ফিল্মে কাজ করে, লোকজন জোগাড় করে দেয়। একটা ছবির একটা সিনেমার জন্য একজন লোক দরকার। যেরকম চাইছে বুঝেছ, বছর 50 বয়স, বেটে খাটো, মাথায় টাক। আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল, তাই তোমার হদিশ দিয়ে দিল। বলেছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে। আজ সকালে 10টা নাগাদ আসবে বলেছে। তোমার আপত্তি নেই তো? তাদের রেট হিসেবে কিছু পেমেন্টও দেবে অবশ্যই। সকালবেলা ঠিক এ ধরনের একটা খবর পটলবাবু আশাই করেননি। 52 বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে, এটা তার মতো নগণ্য লোকের পক্ষে অনুমান করা কঠিন বই কি। এ যে একেবারে অভাবনীয় ব্যাপার। কি হে, হ্যাঁ কি না বলে ফেলো। তুমি তো অভিনয় করেছো এককালে, তাই না? হ্যাঁ মানে না, বলার আর কি আছে। সে আসুক, কথাটা বলে দেখি। কি নাম বললেন আপনার শালার? নরেশ দত্ত। বছর 30 বয়স, লম্বা দোহারা চেহারা। 10টা 10:30 নাগাদ আসবে বলেছে। বাজার করতে গিয়ে আজ পটলবাবু গিন্নির ফরমাস গুলিয়ে ফেলে কালো জিরের বদলে ধানি লঙ্কা কিনে ফেললেন। আর সৈন্ধব নুনের কথাটা তো বেমালুম ভুলেই গেলেন। এতে অবশ্যই আশ্চর্য হবার কিছুই নেই। এককালে পটলবাবুর রীতিমতো অভিনয়ের শখ ছিল। শুধু শখ কেন, নেশাই বলা চলে। যাত্রায়, শখের থিয়েটারে, পুজো পার্বণে, পাড়ার ক্লাবের অনুষ্ঠানে তাঁর বাঁধা কাজ ছিল অভিনয় করা। হ্যান্ডবিলে কতবার নাম উঠেছে পটলবাবুর। একবার তো নিচের দিকে আলাদা করে বড় অক্ষরে নাম বেরুলো, পরাশরের ভূমিকায় শ্রী শীতলাকান্ত রায় পটলবাবু। তাঁর নামে টিকিট বিক্রি হয়েছে বেশি। এমনও সময় গেছে এককালে, তখন অবশ্যই তিনি থাকতেন কাঁচরাপাড়ায়। সেখানেই রেলের কারখানায় চাকরি ছিল তাঁর। 1964 সনে কলকাতায় হাডসন অ্যান্ড কিম্বার্লি কোম্পানিতে আরেকটু বেশি মাইনের একটা চাকরি। আর নেপাল ভট্টাচার্যি লেনে এই বাড়িটা পেয়ে পটলবাবু সস্ত্রীক কলকাতায় চলে আসেন। কটা বছর কেটেছিল ভালোই। আপিসের সাহেব বেশ স্নেহ করতেন পটলবাবুকে। 43 সনে পটলবাবু সবে একটা পাড়ায় থিয়েটারের দল গড়ব করেছেন। এমন সময় যুদ্ধের ফলে আপিসে হলো ছাঁটাই, আর পটলবাবুর 9 বছরের সাধের চাকরিটি কর্পূরের মতো উবে গেল। সেই থেকে আজ অবধি বাকি জীবনটা রোজগারের ধান্দায় কেটে গেছে পটলবাবুর। গোড়ায় একটা মণিহারি দোকান দিয়েছিলেন, সেটা বছর 5 চলে
উঠে যায়। তারপর একটা বাঙালি আপিসে কেরানিগিরি করেছিলেন কিছুদিন, কিন্তু বড় কর্তা বাঙালি সাহেব মিস্টার মিটারের ঔদ্ধত আর অকারণ চোখ রাঙানি সহ্য করতে না পারায় নিজেই ছেড়ে দেন সে চাকরি। তারপর এই 10টা বছর ইন্স্যুরেন্সের দালালি থেকে শুরু করে কি না করেছেন পটলবাবু, কিন্তু যে অভাব, যে টানাটানি, সে আর দূর হয়নি কিছুতেই। সম্প্রতি তিনি একখানি লোহা লক্করের দোকানে ঘোরাঘুরি করছেন। তাঁর এক খুড়তুতো ভাই বলেছে সেখানে একটা ব্যবস্থা করে দেবেন। আর অভিনয়, সে তো যেন আর এক জন্মের কথা। অজান্তে একটা দীর্ঘশ্বাসের সঙ্গে আবছা আবছা মনে পড়ে যায় এই আর কি। নেহাত পটলবাবুর স্মরণ শক্তি ভালো, তাই কিছু ভালো ভালো পার্টের ভালো ভালো অংশ এখনো মনে আছে। শুনো পুনঃ পুনঃ গণ্ডিব ঝঙ্কার, সপক্ষ আকুল মহারণে, যিনি শত পবন হুঙ্কার, পর্বত আকার, গদা করিছে ঝঙ্কার, বৃকোদর সঞ্চালনে। ও ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। নরেশ দত্ত এলেন ঠিক 12:30টার সময়। পটলবাবু প্রায় আশা ছেড়ে দিয়ে নাইতে যাবার তোড়জোড় করছিলেন। এমন সময় দরজায় টোকা পড়ল। আসুন আসুন। পটলবাবু দরজা খুলে আগন্তুককে প্রায় ঘরের ভিতর টেনে এনে তাঁর হাতল ভাঙা চেয়ারটি তাঁর দিকে এগিয়ে দিলেন। বসুন। না না, বসবো না। নিশিকান্ত বাবু আপনাকে আমার কথা বলেছেন বোধহয়। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই খুবই অবাক হয়েছি এতদিন বাদে। আপনার আপত্তি নেই তো? পটলবাবুর লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। আমাকে দিয়ে? হ্যাঁ হ্যাঁ, মানে চলবে তো? নরেশবাবু গম্ভীরভাবে একবার পটলবাবুর আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে বললেন, বেশ চলবে, খুব চলবে। কাজটা কিন্তু কালই। কাল? রবিবার? হ্যাঁ, কোনো স্টুডিওতে নয়, কিন্তু জায়গাটা বলে দিচ্ছি আপনাকে। মিশন রো আর বেন্টিক স্ট্রিটের মোড়ের ফ্যারাডে হাউসটা দেখেছেন তো? 7তলা বিল্ডিং একটা। সেইটার সামনে ঠিক 8:30টায় পৌঁছে যাবেন। ওইখানেই কাজ। 12টার মধ্যে ছুটি হয়ে যাবে আপনার। নরেশবাবু উঠে পড়লেন। পটলবাবু ব্যস্ত হয়ে বললেন, কিন্তু পার্টটা কি বললেন না? পার্ট হলো গিয়ে আপনার একজন পেডেস্ট্রিয়ানের, মানে পথচারী আর কি, একজন অন্যমনস্ক বদমেজাজি পেডেস্ট্রিয়ান। ভালো কথা। আপনার গলাবন্ধ কোট আছে কি? তা আছে বোধ হয়। ওটাই পরে আসবেন। ডার্ক রং তো? বাদামি গোছের। গরম কিন্তু। তা হোক না। আর আমাদের সিনটাও শীতকালের, ভালোই হবে। কাল 8:30টা ফ্যারাডে হাউস। পটলবাবুর ধাঁ করে জরুরি প্রশ্ন মাথায় এসে গেল। পার্টটায় ডায়লগ আছে তো? কথা বলতে হবে তো? আলবাত, স্পিকিং পার্ট। আপনি আগে অভিনয় করেছেন তো? হ্যাঁ, তা একটু আধটু। তবে শুধু হেঁটে যাবার জন্য আপনার কাছে আসবো কেন? সে তো রাস্তা থেকে যে কোনো একটা পেডেস্ট্রিয়ান ধরে নিলেই হতো। ডায়লগ আছে বই কি, এবং সেটা কাল ওখানে গেলেই পেয়ে যাবেন।
আসি। নরেশ দত্ত চলে যাবার পর পটলবাবু তাঁর গিন্নির কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন। যা বুঝছি, বুঝলে গিন্নি, এ পাঠটা হয়তো তেমন একটা বড় কিছু নয়। অর্থপ্রাপ্তি অবশ্যই আছে সামান্য, কিন্তু সেটাও বড় কথা নয়। আসল কথা হচ্ছে, থিয়েটারে আমার প্রথম পাঠ কি ছিল মনে আছে তো? মৃত সৈনিকের পাঠ। স্রেফ হাঁ করে চোখ বুজে হাত পা ছড়িয়ে পড়ে থাকা, আর তার থেকেই আস্তে আস্তে কোথায় উঠেছিলাম মনে আছে তো? হোয়াটস সাহেবের হ্যান্ডশেক মনে আছে? আর আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চারু বিশ্বাসের দেওয়া সেই মেডেল? এ তো সবে সিঁড়ির প্রথম ধাপ। কি বলো? মান, যশ, প্রতিপত্তি, খ্যাতি যদি বেঁচে থাকি ভবে, হেমর গৃহিণী, এসবই লোভিব আমি। পটলবাবু 52 বছর বয়সে হঠাৎ তিড়িং করে একটা লাফ দিয়ে উঠলেন। ইন্নি বললেন, করো কি? কিচ্ছু ভেবো না গিন্নি। শিশির ভাদুড়ি 70 বছর বয়সে চাণক্যের পার্টে কি লাভখানা দিতেন মনে আছে? আজ যে পুনর্যৌবন লাভ করেছি। গাছে কাঁঠাল, গোঁফে তেল। সাধে কি তোমার কোনোদিন কিচ্ছু হয় না? হবে হবে, সব হবে। ভালো কথা, আজ বিকেলে একটু চা খাবো, বুঝেছ? আর সঙ্গে একটু আদার রস, নইলে গলাটা ঠিক। পরদিন সকালে মেট্রোপলিটন কোম্পানির ঘড়িতে যখন 8:07, তখন পটলবাবু স্প্ল্যানেটে এসে পৌঁছলেন। সেখান থেকে বেন্টিক স্ট্রিট ও মিশন রোয়ের ফ্যারাডে হাউসে পৌঁছতে লাগলো আরও মিনিট 10। বিরাট তোড়জোড় চলছে আপিসের গেটের সামনে। 3-4খানা গাড়ি, তার একটা বেশ বড়, প্রায় বাঁশের মতো, তার মাথায় আবার সব জিনিসপত্র। রাস্তার ঠিক ধারটায় ফুটপাথের উপর একটা পায়া কালো যন্ত্রের মতো জিনিস, তার পাশে কয়েকজন লোক ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাফেরা করছে। গেটের ঠিক মুখটাতে একটা তেপায়া লোহার ডান্ডার মাথায় আর একটা লোহার ডান্ডা আড়াআড়ি ভাবে শোয়ানো রয়েছে, আর তার ডগা থেকে ঝুলছে একটা মৌমাছির চাকের মতো দেখতে জিনিস। এছাড়া ইতস্তত ছড়িয়ে রয়েছে জনা 30 লোক, যাদের মধ্যে অবাঙালিও লক্ষ্য করলেন পটলবাবু। কিন্তু এদের যে কি কাজ সেটা ঠাওর করতে পারলেন না। কিন্তু নরেশবাবু কোথায়? একমাত্র তিনি ছাড়া তো পটলবাবুকে কেউই চেনেন না। দুরু দুরু বুকে পটলবাবু এগিয়ে চললেন আপিসের গেটের দিকে। বৈশাখ মাস, গলা বন্ধ, খদ্দরের কোটটা গায়ে বেশ ভারী বোধ হচ্ছিল। গলার চারপাশ ঘিরে বিন্দু বিন্দু ঘাম অনুভব করলেন পটলবাবু। এই যে অতুলবাবু, এদিকে। অতুলবাবু? পটলবাবু ঘুরে দেখেন আপিসের বারান্দায় একটা থামের পাশে দাঁড়িয়ে নরেশবাবু। এগিয়ে গিয়ে নমস্কার করে বললেন, আমার নামটা বোধহয় ঠিক নোট করা নেই আপনার। শ্রী শীতলাকান্ত রায়। অবশ্যই পটলবাবু বলেই জানে সকলে। থিয়েটারেও ওই নামে জানত। ও, তা আপনি তো বেশ পাংচুয়াল দেখছি। পটলবাবু মৃদু হাসলেন। 9 বছর হাটসন কিম্বার্লিতে চাকরি করেছি। লেট হইনি একদিনও, নট এ সিঙ্গেল ডে। বেশ বেশ, আপনি এক কাজ করুন, ওই ছায়াটায় গিয়ে একটু ওয়েট করুন, আমরা এদিকে একটু কাজ এগিয়ে নিই।
তেপায়া যন্ত্রটার পাশ থেকে একজন বলে উঠল, নরেশ স্যার, উনি কি আমাদের লোক? হ্যাঁ স্যার, ইনি মানে এই ধাক্কার ব্যাপারটা। ও ও ঠিক আছে, এখন জায়গাটা ক্লিয়ার করো তো, শট নেব। পটলবাবু আপিসের পাশেই একটা পানির দোকানের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালেন। বায়োস্কোপ তোলা তিনি এর আগে কখনো দেখেননি, তার কাছে সবই নতুন। থিয়েটারের সঙ্গে কোনো মিলই তো নেই। আর কি পরিশ্রম করে লোকগুলো, ওই ভারী যন্ত্রটাকে পিঠে করে নিয়ে এখান থেকে ওখানে রাখছে। একটি 21-22 বছরের ছোকরা, 20-25-এর ওজন তো হবেই যন্ত্রটার, কিন্তু তাঁর ডায়লগ কই? আর তো সময় নেই বেশি, অথচ এখনো তাকে যে কি কথা বলতে হবে তাই জানেন না পটলবাবু। হঠাৎ যেন একটু নার্ভাস বোধ করলেন পটলবাবু। এগিয়ে যাবেন নাকি? ওই তো নরেশবাবু, একবার তাকে বলা উচিত নয় কি? পার্ট ছোটই হোক আর বড়ই হোক, ভালো করে করতে হলে তাকে তো তৈরি করতে হবে সেই পার্ট। না হলে এতগুলো লোকের সামনে তাকে যদি কথা গুলিয়ে ফেলে অপদস্থ হতে হয়। আজ প্রায় 20 বছর অভিনয় করা হয়নি যে। পটলবাবু এগিয়ে যেতে গিয়ে একটা চিৎকার শুনে থমকে গেলেন, সাইলেন্স। তারপর নরেশবাবুর গলা পাওয়া গেল, এবার শট নেওয়া হবে, আপনারা দয়া করে একটু চুপ করুন, কথাবার্তা বলবেন না, জায়গা ছেড়ে নড়বেন না, ক্যামেরার দিকে এগিয়ে আসবেন না। তারপর আবার সেই প্রথম গলার চিৎকার এলো, সাইলেন্স, টেকিং। এবার পটলবাবু লোকটিকে দেখতে পেলেন। মাঝারি গোছের মোটা সোটা ভদ্রলোকটি তেপায়া যন্ত্রটার পাশেই দাঁড়িয়ে আছেন। গলার একটা চেন থেকে দূরবীনের মতো একটা জিনিস ঝুলছে। ইনি কি পরিচালক নাকি? কি আশ্চর্য, পরিচালকের নামটাও যে তার জেনে নেওয়া হয়নি। এবারে পরপর আরো কতগুলো চিৎকার পটলবাবুর কানে এলো, শট, সাউন্ড, রানিং, অ্যাকশন। অ্যাকশন কথাটার সঙ্গে সঙ্গেই পটলবাবু দেখলেন চৌমাথার কাছ থেকে একটা গাড়ি এসে আপিসের সামনে থামলো, আর তার থেকে একটি মুখ গোলাপি রং মাখা শুট পরা যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হনহনিয়ে অফিসের গেট পর্যন্ত গিয়ে থেমে গেল। পরক্ষণেই পটলবাবু চিৎকার শুনলেন, কাট। আর অমনি সাইলেন্স ভেঙে গিয়ে জনতার গুঞ্জন শুরু হয়ে গেল। পটলবাবুর পাশেই এক ভদ্রলোক তাঁর দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, ছোকরাটিকে চিনলেন তো? পটলবাবু বললেন, কই না তো। ভদ্রলোক বললেন, চঞ্চল কুমার, তরতরিয়ে উঠছে ছোকরা, একসঙ্গে 4খানা বইয়ে অভিনয় করছে। পটলবাবুর বায়োস্কোপ খুবই কম দেখেন, কিন্তু এই চঞ্চল কুমারের নাম যেন শুনেছেন 2-1 বার। কটি বাবু বোধ হয় এই ছেলেটিরই প্রশংসা করেছিলেন একদিন। বেশ মেকআপ করেছে ছেলেটি, ওই বিলেতি শুটের বদলে ধুতি চাদর পরিয়ে ময়ূরের পিঠে চড়িয়ে দিলেই একেবারে কার্তিক ঠাকুর। কাঁচরাপাড়ার মনতোষ ওরফে চিনুর চেহারা কতকটা ওই রকমই ছিল বটে। বেড়ে ফিমেল পার্ট করত চিনু। পটলবাবু এবার পাশের ভদ্রলোকটির দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন, আর পরিচালকটির নাম কি মশাই? ভদ্রলোক অবাক হয়ে বললেন, সে কি, হ্যাঁ আপনি তাও জানেন না? উনি যে বরেন মল্লিক, 3খানা ছবি পর পর হিট করেছে।
যাক, কতগুলো দরকারি জিনিস জানা হয়ে গেল। নইলে গিন্নি যদি জিজ্ঞেস করতেন কার ছবিতে কার সঙ্গে অভিনয় করে এলে, তাহলে মুশকিলেই পড়তেন পটলবাবু। নরেশ এক ভাঁড় চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন স্যার, গলাটা একটু ভিজিয়ে আলগা করে নিন, আপনার ডাক পড়ল বলে। পটলবাবু এবার আসল কথাটা না বলে পারলেন না। আমার ডায়লগটা যদি এই বেলা দিতেন তো। ডায়লগ? আসুন আমার সঙ্গে। নরেশ টেপায়া যন্ত্রটার দিকে এগিয়ে গেল, পিছনে পটলবাবু। এই এই শশাঙ্ক। একটি হাফ শার্ট পরা ছোকরা এগিয়ে এলো নরেশের দিকে। নরেশ তাকে বলল, এই ভদ্রলোক ওর ডায়লগ চাইছেন, একটা কাগজে লিখে দে তো সেই ধাক্কার ব্যাপারটা। শশাঙ্ক পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন দাদু, এই জ্যোতি, তোর কলমটা একটু দে তো, দাদুকে ডায়লগটা দিয়ে দি। জ্যোতি ছেলেটি তার পকেট থেকে একটি লাল কলম বার করে শশাঙ্কের দিকে এগিয়ে দিল। শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে কলম দিয়ে তাতে কি জানি লিখে কাগজটা পটলবাবুকে দিল। পটলবাবু কাগজটার দিকে চেয়ে দেখলেন তাতে লেখা আছে আহ। আহ! পটলবাবুর মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। কোটটা খুলে ফেলতে পারলে ভালো হয়, গরম হঠাৎ অসহ্য হয়ে উঠেছে। শশাঙ্ক বলল, দাদু যে গুম মেরে গেলেন, কঠিন মনে হচ্ছে। এরা কি তা হলে ঠাট্টা করছে? সমস্ত ব্যাপারটাই কি একটা বিরাট পরিহাস। তার মতো নিরীহ নির্বিবাদী মানুষকে ডেকে এনে এত বড় শহরের এত বড় রাস্তার মাঝখানে ফেলে রং তামাশা? এত নিষ্ঠুরও কি মানুষ হতে পারে? পটলবাবু শুকনো গলায় বললেন, ব্যাপারটা কি বুঝতে পারছি না। কেন বলুন তো? শুধু আহ, আর কোনো কথা নেই? শশাঙ্ক চোখ কপালে তুলে বলল, বলেন কি দাদু, ও কি কম হলো নাকি? এ তো রেগুলার স্পিকিং পার্ট। বরেন মল্লিকের ছবিতে স্পিকিং পার্ট আপনি বলছেন কি? আপনি তো ভাগ্যবান লোক মশাই। জানেন, আমাদের এই ছবিতে আজ অবধি প্রায় 150 লোক পাঠ করে গেছে, যারা কোনো কথাই বলেননি, শুধু ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেছে। অনেকে আবার হাঁটেও নি, স্রেফ দাঁড়িয়ে থেকেছে। কারুর কারুর মুখ পর্যন্ত দেখা যায়নি। আজকেও দেখুন না, এই যে ওরা সব দাঁড়িয়ে আছেন ল্যাম্পপোস্টের পাশে, ওরা সবাই আছেন আজকের সিনে, কিন্তু একজনেরও একটিও কথা নেই। এমনকি আমাদের যে নায়ক চঞ্চল কুমার, তারও আজ কোনো ডায়লগ নেই, কেবলমাত্র আপনার কথা। বুঝেছেন? এবার জ্যোতি বলে ছেলেটি এগিয়ে এসে পটলবাবুর কাঁধে হাত রেখে বলল, শুনুন দাদু, ব্যাপারটা বুঝে নিন। চঞ্চল কুমার হলেন এই আপিসের বড় চাকুরে। সিনটায় আমরা দেখাচ্ছি যে আপিসে একটা ক্যাশ ভাঙার খবর পেয়ে উনি হন্তদন্ত হয়ে এসে দৌড়ে আপিসে ঢুকছেন। ঠিক সেই সময় সামনে পড়ে গেছেন আপনি, একজন পেডেস্ট্রিয়ান। বুঝেছেন? লাগছে ধাক্কা, বুঝেছেন? আপনি ধাক্কা খেয়ে বলছেন আহ, আর চঞ্চল আপনার দিকে দৃঢ়পাত না করে ঢুকে যাচ্ছে আপিসে। আপনাকে অগ্রাহ্য করাতে
তার মানসিক অবস্থাটা ফুটে বেরোচ্ছে, বুঝেছেন? ব্যাপারটা কত ইম্পর্ট্যান্ট ভেবে দেখুন। এবার শশাঙ্ক এগিয়ে এসে বলল, শুনলেন তো, যান এবার একটু ওই দিকটায় যান দেখি, এদিকটায় ভিড় কমলে কাজের সুবিধা হবে।